আসসালামু আলাইকুম। জানতে চাইবো না আপনারা কেমন আছেন? দেশে যে বন্যার পরিস্থিতি, তাতে কোনো মানুষ কখনোই ভালো থাকতে পারে না। যদিও আমাদের এই বন্যা প্রাকৃতিক দুর্যোগ নয়, আমি এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলবো না। এটা মানব সৃষ্ট বন্যা তথা ভারত সৃষ্ট বন্যা। আমার বাড়ি তিস্তা নদীর পাড়ে। তিস্তা নদীতে কখন পানি থাকে কখন থাকে না সেটা সবচেয়ে আমি ভালো জানি। ভারত আমাদেরকে যেমন পানি না দিয়ে শুকিয়ে শুকিয়ে মারে, তেমনি পানি দিয়ে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মারে। সামান্য কারণে কিভাবে আমাদের উত্তরবঙ্গ প্লাবিত হয় সেটা উত্তরবঙ্গের মানুষ ভালো জানে। মানবসৃষ্ট এই বন্যায় নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং অন্যান্য জেলাগুলো যেভাবে আক্রান্ত হয়েছে বন্যায়, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই মানুষগুলো এখন মানবেতর জীবনযাপন করছে। সবচেয়ে হৃদয় বিদারক এটা যে যে মানুষগুলো হেলিকপ্টার দেখে একটু শুকনো খাবারের জন্য ছুটে আসছে, এই মানুষগুলোই কিন্তু গত 22 সালের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ত্রাণ দিয়েছে, শুকনো খাবার দিয়েছে। আজকে তারা শুকনো খাবারের জন্য ছুটে আসছে। এর থেকে দুঃখজনক কিছু নেই। এটা যেমন আমাদের প্রাকৃতিক দুর্যোগের কোনো ফল নয়, তেমন ফল নয় আমাদের পাপের। এটা আমাদের ভুল বিশ্বাসের ফল, যেটা আমরা এখন ভোগ করছি। এই মানুষগুলোর পাশে সশরীরে থাকতে না পারাটা আমাকে সবচেয়ে বেশি পোড়াচ্ছে। একটা জীবন বাঁচানোর মধ্যে যে আনন্দ আছে তা পৃথিবীতে আর কোথাও নেই, হোক সেটা মানুষ কিংবা অন্যান্য জীবজন্তু। এখন বলতে পারেন আপনি তাহলে গেলেন না কেন? আসলে আমি অনেকটা অসুস্থ। আমার এই চেস্টে কড়াইয়ের গরম তেল পড়েছে, অনেক জায়গা ঝলসে গেছে, পুড়ে গেছে বলা যায়। অনেক বড় বড় ফোসকা হয়েছে। আহ, ঘুমের মধ্যে হয়তোবা আমি একটু চুলকিয়েছি বা এরকম কিছু একটা। ফোসকাগুলো অনেকটা ফেটে গেছে এবং সকালে আজকে দেখেছি যে অনেকটা ব্লিডিং হয়েছে। আমি কাপড় গায়ে দিতে পারছি না। এই ভিডিওটা করার জন্য এই টি শার্টটা গায়ে দিয়েছি, তাও খুলতে কষ্ট হবে। তারপরও এখানে টিস্যু দিয়েছি ভেতরে, যাতে কাপড়টা লেগে না যায়। যা হোক, আমি একজন শিক্ষক, তাই দেশের এই দুর্দিনে আমি বাংলাদেশের সকল শিক্ষকদের আহ্বান করব, রিকোয়েস্ট করব, আপনারা যে যার মতো যতটুকু পারেন এই বন্যা পীড়িত, বন্যা কবলিত মানুষদের সাহায্য করুন। অনেক শিক্ষক যে যা পেরেছেন অলরেডি দিয়েছেন। আমি অনেক শিক্ষকের সাথে কথা বলেছি। অনেকে জানিয়েছেন মাস শেষ হওয়ার কারণে তাদের হাতে একদম টাকা পয়সা কিছু নেই। আসলে টাকা পয়সা হাতে না থাকাটাই স্বাভাবিক। আসলে এই এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষকরা, বিশেষ করে মাধ্যমিক সেকশনের শিক্ষকরা যে বেতন পান সেটা বলতেও লজ্জা লাগে, কেউ শুনলেও লজ্জা লাগে। একজন মাধ্যমিক সেকশনের টিচার, তিনি স্টার্টিং বেতনটা 12,500 টাকা পান, যেটা খুব লজ্জাজনক। যা হোক, মাস শেষে বেতন পাওয়ার পরেই তারা যে যত পারেন তাদের সাধ্যমতো দেবেন, তারা বলেছেন। আপাতত দৃষ্টিতে এটাকে হয়তোবা লেট মনে হচ্ছে আপনাদের, আসলে এটা লেট নয়। বর্তমানে যারা হেল্প করছেন সেটা বন্যা দুর্গত মানুষের বা জীবন বাঁচানোর জন্য, কিন্তু বন্যা পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রম আছে সেটা আরো বেশি চ্যালেঞ্জিং। এই পুনর্বাসন কার্যক্রমে অনেক টাকা লাগবে, অনেক টাকা লাগবে। অনেক মানুষ বন্যায় হারিয়ে গেছে, মারা গেছে। জমি জিরাত, ঘর বাড়ি, ভিটে মাটি কোনো কিচ্ছু নেই অবশিষ্ট তাদের। তাদের প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ লাগবে, খাবার দাবার লাগবে, চিকিৎসা লাগবে, ঔষধ লাগবে, অনেক কিছু। মানুষ ঘরহীন হয়ে গেছে, আশ্রয়হীন হয়ে গেছে। তাদের ঘর মেরামত করতে হবে, ঘর তৈরি করে দিতে হবে। অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে। বাংলাদেশে বেসরকারি প্রায় 5 লক্ষ শিক্ষক আছেন। এই 5 লক্ষ শিক্ষক যদি কমপক্ষে 500 টাকা করে দেন, তাহলে সেখানে 25 কোটি টাকার মতো হয়। বুঝতে পেরেছেন অ্যামাউন্টটা কত বড়? 10-এর লাঠি 1-এর বোঝা। এই দেশ আমার, আপনার, আমাদের সবার। নতুন করে গড়ে তুলব আমাদের বাংলাদেশ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।